সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম কলেজ ইতিহাস বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে বাসায় অবস্থান করছো। ইতিহাস তত্ত্ব বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, মাস্টার শেষ পর্বের ইতিহাস তত্ত্ব গবেষণা পদ্ধতি বিষয়ের আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইতিহাস ও ইতিহাস তত্ত্বের সংজ্ঞা, ইতিহাস তত্ত্বের উদ্ভব ও বিকাশ এবং ইতিহাস লিখন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, ইতিহাস তত্ত্ব সম্পর্কে জানার আগে অবশ্যই আমাদের একটি ধারণা রাখতে হবে যে ইতিহাস কি বা ইতিহাস শব্দটা কোথা থেকে এসেছে। প্রথমে আসি আমরা ইতিহাস শব্দের উৎপত্তি। ইতিহাস শব্দটা হচ্ছে ইংরেজি হিস্ট্রি শব্দের বাংলা প্রতিশব্দ। হিস্ট্রি শব্দটা এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, আর এই হিস্টোরিয়ার আবিধানিক অর্থ হচ্ছে অনুসন্ধান বা গবেষণা। ইতিহাসের জনক গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তার বিখ্যাত গ্রন্থ দ্য হিস্টোরিজে সর্বপ্রথম এই হিস্ট্রি শব্দটা ব্যবহার করেছেন, আর এরপর থেকে এই শব্দটা ব্যাপকভাবে ব্যবহার হওয়া শুরু হয়েছে। ইতিহাসের গ্রহণযোগ্য সংজ্ঞা যদি আমরা দেখতে যাই, সেক্ষেত্রে আমরা দেখব সুনির্দিষ্টভাবে কোনো সংজ্ঞাকে আমরা সবচেয়ে গ্রহণযোগ্য বা সর্বোৎকৃষ্ট বলতে পারি না, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন ঐতিহাসিকরা এবং বিভিন্ন চিন্তাবিদরা বিভিন্নভাবে ইতিহাসের সংজ্ঞা প্রদান করেছেন। এর ভিতরে কোনোটাই সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ সংজ্ঞা নয়। তার মধ্যে যে সংজ্ঞাগুলো অধিকতর গ্রহণযোগ্য আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসি আমরা ইবনে খালদুন ইতিহাসের সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাটাতে ইবনে খালদুনের মতে ইতিহাস মানব সমাজ ও সভ্যতার বিবরণ। সমাজের যে রূপের যে পরিবর্তন আনে তার কাহিনী, সমাজের একাংশের বিরুদ্ধে অপর অংশের সংঘাত এবং বিপ্লবের বৃত্তান্ত, সমাজের পুনর্গঠন অথবা এক যুগ থেকে যুগান্তরের আলেখ্য, অর্থাৎ এক যুগ থেকে অন্য যুগে পরিবর্তনের যে কাহিনীমালা আছে সেটাই ইতিহাস। অক্সফোর্ড ডিকশনারিতে ইতিহাসকে সংজ্ঞায়িত করে বলা হয়েছে, ইতিহাস হচ্ছে মানব জ্ঞানের ওই শাখা যা অতীত ঘটনাবলী নিয়ে চর্চা করে এবং এই ঘটনাগুলো হয় লিখিত থাকে অথবা অন্য কোনোভাবে প্রমাণিত হয়। আর এটা অতীতের আনুষ্ঠানিক বিবরণ, বিশেষ করে মানুষ তার কাজ সম্পর্কিত এবং বিভিন্ন দেশ ও জাতি কিভাবে গঠিত এবং বিকশিত হয়েছে তারও অধ্যয়ন। আর.জি. কলিংউড তার মতে অতীতকালে মানুষের কৃতকার্যাবলী সংক্রান্ত অনুসন্ধানের নাম ইতিহাস। এই সংজ্ঞাটাতে অতীত শব্দটার পাশাপাশি মানুষ, মানুষের কাজের অনুসন্ধান এই শব্দগুলো উল্লেখ করা হয়েছে। অতীত এবং মানুষকে নিয়ে যেহেতু ইতিহাস এবং এই সংজ্ঞাটিতে যেহেতু এই দুটো বিষয় সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে বা বলা হয়েছে, সেক্ষেত্রে আর.জি. কলিংউডের সংজ্ঞাটাকে আমরা অধিকতর ত্রুটিমুক্ত বা অধিকতর গ্রহণযোগ্য বলে মনে করতে পারি। তারপরেও আমরা সার্বিকভাবে যদি আমরা ইতিহাসের সংজ্ঞা প্রদান করতে চাই বা আমরা সকল প্রামাণ্য সংজ্ঞার নিরিখে আমরা যদি একটা সার্বিক সংজ্ঞা দাঁড় করাতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিবর্তনের মধ্য দিয়ে মানব সভ্যতা বর্তমান স্তরে পৌঁছেছে তার প্রমাণভিত্তিক বিবরণী হচ্ছে ইতিহাস, অর্থাৎ মানুষের অতীত কার্যাবলীর গবেষণালব্ধ সত্যের উপস্থাপনই হচ্ছে ইতিহাস।
প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আসি ইতিহাস তত্ত্ব কি বা ইতিহাস তত্ত্ব বলতে আমরা কি বুঝি। ইতিহাস তত্ত্ব শব্দটা এসেছে হিস্টোগ্রাফি শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে, বা হিস্টোগ্রাফি শব্দটার বাংলা প্রতিশব্দই হচ্ছে ইতিহাস তত্ত্ব। তবে হিস্টোগ্রাফি শব্দের প্রকৃত অর্থ বা একদম আবিধানিক অর্থ ইতিহাস তত্ত্ব নয়। হিস্টোগ্রাফি শব্দের প্রকৃত অর্থ হচ্ছে ইতিহাস চর্চা, বা ব্যবহারিক অর্থে মূলত হিস্টোগ্রাফি বা ইতিহাস চর্চা বা ইতিহাস তত্ত্ব এই অর্থে বোঝানো হয়। আর এই ইতিহাস তত্ত্ব বা হিস্টোগ্রাফি মূলত হচ্ছে দ্য আর্ট অফ রাইটিং হিস্ট্রি, অর্থাৎ ইতিহাস লেখার যে কৌশল বা কলা কৌশল সেটাই হচ্ছে ইতিহাস তত্ত্ব। এছাড়া আমরা বলতে পারি যে হিস্টোগ্রাফি হচ্ছে মূলত ইতিহাস চর্চার ধারা, অর্থাৎ ধারা বা কৌশল দুটো মোটামুটি কাছাকাছি শব্দ। ইতিহাস চর্চা হলো ইতিহাস রচনার মূলত একটা শিল্প, বা ইতিহাস লিখন পদ্ধতির আবিষ্কারের পর থেকে যে মূল পদ্ধতিতে বা যে পদ্ধতিতে ইতিহাস চর্চা ও লেখা হচ্ছে তার ধারা বিবরণটাই হচ্ছে ইতিহাস। অর্থাৎ আমরা আরেকভাবে বলতে পারি যে ইতিহাস তত্ত্ব হচ্ছে ইতিহাসের ব্যাকরণ, অর্থাৎ যেই ব্যাকরণ পড়লে আমরা ইতিহাস, ঐতিহাসিক, ইতিহাস দার্শনিক, ইতিহাস চর্চা, ইতিহাস গবেষণা এসব সম্বন্ধে ভালোভাবে জানতে এবং বুঝতে পারবো, সেটাই হচ্ছে ইতিহাস তত্ত্ব। মূলত হিস্টোগ্রাফি বা ইতিহাস চর্চার বিবর্তনের পর্যায়গুলো আলোচনা করে, এবং ইতিহাস চর্চার ক্ষেত্রে চিন্তা ও পদ্ধতি অর্থাৎ আইডিয়া এবং যে মেথড গুলো আছে সেগুলো কিভাবে পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো হিস্টোগ্রাফিতে ব্যাখ্যা করা হয়। আমরা যদি আরেকটু ক্লিয়ার করে বলতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি ইতিহাস তত্ত্ব বলতে ইতিহাস রচনার, ইতিহাস চর্চার বা ইতিহাস গবেষণা বিভিন্ন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ বা পঠন পাঠনের সাথে সংশ্লিষ্ট যে নিয়ম কানুন আছে সেগুলো চিন্তা চেতনা, দৃষ্টিভঙ্গি, ভাবাবেগ, কলা কৌশল এসবকে বোঝায়। ইতিহাস চর্চার কলা কৌশল ও নিয়ম কানুন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিবর্তন হয়েছিল এবং এখনো হয়ে যাচ্ছে। এবার আসি আমরা হিস্টোগ্রাফির কিছু প্রামাণ্য সংজ্ঞা দেখব। কোনাল এবং মিকাইল উল্লেখ করেছেন যে হিস্টোগ্রাফি হচ্ছে দ্য স্টাডি অফ দ্য ওয়ে হিস্ট্রি হ্যাজ বিন অ্যান্ড ইজ রিটেন, দ্য হিস্ট্রি অফ হিস্টোরিক্যাল রাইটিং। আরেকজন ঐতিহাসিক শ্রীধরন উল্লেখ করেছেন হিস্টোগ্রাফি অর্থ দ্য আর্ট অফ রাইটিং হিস্ট্রি, ইট ইজ দ্য হিস্ট্রি অফ হিস্ট্রি অর দ্য হিস্ট্রি অফ হিস্টোরিক্যাল রাইটিং, অর্থাৎ এটা ইতিহাসের ইতিহাস অথবা ইতিহাস লিখনের ইতিহাস। আমরা সার্বিকভাবে তাহলে বলতে পারি যে হিস্টোগ্রাফি is the study of the methodology of historians in developing history as an academic discipline. এবার আসি আমরা ইতিহাস তত্ত্বের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। ইতিহাস তত্ত্বের প্রয়োজনীয়তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইতিহাসের উৎস সম্পর্কে জানা। ইতিহাস তত্ত্ব পাঠের মাধ্যমে ইতিহাসের উৎস সম্পর্কে ধারণা লাভ করা যায়। যেহেতু আমরা জানি ইতিহাস লিখনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইতিহাসের উৎস যাচাই বাছাই বা সংগ্রহ, এসব বিষয়গুলো সম্পর্কে ভালো মতো জ্ঞান থাকা। সেক্ষেত্রে ইতিহাস তত্ত্ব পাঠের মাধ্যমে আমরা ইতিহাসের উৎস সম্পর্কে জানতে পারি। ইতিহাস রচনার কৌশল সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে ধারণা লাভ করতে পারি, অর্থাৎ ইতিহাসে কোন কোন বিষয়গুলো উল্লেখ করা উচিত বা কোনগুলো উল্লেখ করা উচিত নয়, ইতিহাসের বিষয়বস্তু বা পরিধি কেমন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি।
তারপর আমরা বলতে পারি কাল বিভাজন বা যুগ বিভাজন সম্পর্কে ধারণা লাভ। ইতিহাস লিখনের ক্ষেত্রে কাল বিভাজন বা যুগ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর এটা ইতিহাস তত্ত্ব পাঠের মাধ্যমে এই বিষয় সম্পর্কে একটা স্পষ্ট ধারণা লাভ করা সম্ভব। তারপর আসি কার্যকারণ সম্পর্কে জানা। ইতিহাস লিখনের বা সঠিক ইতিহাস লিখনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কার্যকারণ অনুসন্ধান করা, অর্থাৎ প্রত্যেকটা ঘটনার পেছনে যে কোনো না কোনো কারণ রয়েছে বা অন্তর্নিহিত কারণ রয়েছে, সেই কারণটা যাচাই বাছাই করা বা অনুসন্ধান করা। আর এই সম্পর্কিত তথ্যগুলো আমরা জানতে পারবো ইতিহাস তত্ত্ব পাঠের মাধ্যমে বা ইতিহাস তত্ত্বের মাধ্যমে। ইতিহাসের সাথে অন্যান্য বিষয়ের যে পারস্পরিক সম্পর্ক আছে, যেমন সমাজবিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, এইসবের সাথে যে ইতিহাসের একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে, এই বিষয়টা সম্পর্কেও ইতিহাসতত্ত্ব পাঠের মাধ্যমে জানা সম্ভব। মানব সভ্যতার অগ্রগতিতে কার কতটুকু অবদান রয়েছে সেই সম্পর্কিত ধারণাও আমরা ইতিহাস তত্ত্ব পাঠের মাধ্যমে পেতে পারি। তারপরে আসি ইতিহাসের পরিধি বা বিস্তৃতি সম্পর্কে আমরা ইতিহাস তত্ত্ব থেকে আমরা জ্ঞান লাভ করতে পারবো। মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে তার যে সুপ্ত প্রতিভা আছে সেটা বিকশিত করার জন্য ইতিহাস তত্ত্ব পাঠ করা প্রয়োজন বা জানা প্রয়োজন। এছাড়াও ইতিহাসের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের বিষয়ে জ্ঞান লাভ করা, অর্থাৎ ইতিহাস থেকে আমরা ইতিহাস পাঠের মাধ্যমে আমরা যেই জ্ঞানটা পাচ্ছি বা ধারণাটা পাচ্ছি সেটা কিভাবে আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি বা এটার বা বাস্তব জীবনের সাথে এটা সম্পৃক্ততা কিভাবে করা যায়, এই বিষয়গুলো আমরা ইতিহাস তত্ত্ব থেকেই জানতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, ইতিহাস তত্ত্ব বা ইতিহাস চর্চার কিছু শর্ত রয়েছে। ইতিহাস চর্চার পূর্ব শর্তকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে অতীতের পুনর্গঠন, অর্থাৎ রিকনস্ট্রাকশন অফ পাস্ট। দ্বিতীয়ত হচ্ছে সমালোচনামূলক বিশ্লেষণ, অর্থাৎ ক্রিটিক্যাল মেথডস। তৃতীয়ত হচ্ছে ইতিহাস সচেতনতা, অর্থাৎ একজন ব্যক্তি যদি ইতিহাস চর্চা করতে চান বা একজন ব্যক্তি ইতিহাস লিখতে চান, সেক্ষেত্রে তাকে অবশ্যই অতীতের পুনর্গঠন সম্পর্কিত তার ধারণা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, এবং তার সমালোচনামূলক বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে, এবং ইতিহাস সম্পর্কে তাকে অবশ্যই সচেতন থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব ইতিহাস চর্চার বা ইতিহাস তত্ত্বের উদ্ভব ও বিকাশ সম্পর্কে। মূলত মানব সভ্যতার শুরু থেকেই ইতিহাস তত্ত্বের কোনো অস্তিত্ব ছিল না। বিভিন্ন সময়ে যুগের পরিবর্তনের সাথে সাথে ইতিহাস বিষয়ে কিছু নিয়মানুগভাবে এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তার সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য যে বা পরিপূর্ণতা আনয়নের জন্য ইতিহাস লিখনের ক্ষেত্রে যে বৈপ্লবিক চেষ্টা করা হয়েছে বা ইতিহাস লিখনের ক্ষেত্রে যে পরিবর্তন আনয়নের যে প্রয়াস হয়েছিল, সেটার মাধ্যমে ইতিহাস তত্ত্বের উদ্ভব হয়েছে। আধুনিক কালে আমরা দেখি যে কার্বন 14 কলাকৌশল এবং পটাশিয়াম অর্গান পদ্ধতির প্রয়োগ করে মানব সভ্যতার উত্তরণের কাল সম্পর্কে একটা ধারণা লাভ করেছে। আর সেখানে বলা হয়েছে যে 5 লক্ষ বছরের পুরনো বলে মনে করা হচ্ছে মানব সভ্যতার উত্তরণ কালকে। এর মধ্যে সাক্ষরোত্তর কালে যখন থেকে মানুষ লিখিতভাবে মনের ভাব প্রকাশ করছিল বা প্রকাশ শুরু করে, বলা হয়ে থাকে যে তখন থেকেই ইতিহাস তত্ত্বের যাত্রা শুরু হয়েছে। আর এই যাত্রার বয়স আনুমানিক 4000 বছর। ইতিহাস চর্চায় এই কৌশল বা কলা কৌশল ও নিয়ম কানুন যুগ বেদে বা সময় বেদে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে পরিবর্তিত হয়েছে। ইতিহাস চর্চার ধারা মূলত একটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে
বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে এবং কালের বিবর্তনের সাথে সাথে বিভিন্ন যুগে অর্থাৎ বিভিন্ন সময়ে সময়ে ইতিহাস চর্চার ধারায় পরিবর্তন হয়েছে এবং ইতিহাস রচনার যে বৈশিষ্ট্য, প্রকৃতি, গুণগত মান এসবের ক্ষেত্রে অনেক পার্থক্য ঘটেছে। অনেক সময় আমরা দেখি যে সামাজিক জীবন কাঠামোতেও পরিবর্তনের কারণে ইতিহাস চর্চার ধারা বা ইতিহাস চর্চার বৈশিষ্ট্যেও অনেকটা পরিবর্তন এসেছে। মূলত ৩ ধাপে ইতিহাস চর্চার ধারায় পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথমত হচ্ছে গ্রিক রোমান ইতিহাস চর্চা, ধর্মভিত্তিক ইতিহাস চর্চা এবং আধুনিক যুগের ইতিহাস চর্চা। প্রথমে আমরা আলোচনা করব গ্রিক রোমান সময়ের ইতিহাস চর্চা, যেটাকে আমরা বলতে পারি গ্রেকো রোমান ইতিহাস চর্চা। অতি প্রাচীনকালে যখন ইতিহাস ছিল বা ইতিহাসের কিছুটা অস্তিত্ব ছিল, সেই ইতিহাসটা ছিল অতি প্রাকৃতবাদে ভরপুর, অর্থাৎ অলৌকিকতার সাথে সংশ্লিষ্ট ছিল ওই ইতিহাসগুলো এবং সেখানে মানুষের কোনো ভূমিকাই ছিল না। সহজ কথায় বলতে গেলে আমরা বলতে পারি যে ইতিহাসের যে বা ইতিহাস চর্চার যে আদি রূপটা ছিল সেটা ছিল অতি প্রাকৃত, কল্পনা মিশ্রিত এবং অতি মানবীয় এবং দৈত্য দানবের কাহিনীতে ভরপুর। খ্রিস্টপূর্ব ৫ম শতকের আগে ইতিহাস তত্ত্বের যে স্বরূপ অর্থাৎ অতি প্রাকৃত বা কল্পনা মিশ্রিত যে ইতিহাস তত্ত্বটা ছিল সেটাকে আধুনিক ঐতিহাসিকেরা কোয়াসি হিস্ট্রি নামে আখ্যায়িত করেন। এই কোয়াসি হিস্ট্রি অর্থ হচ্ছে আদো আদো ইতিহাস বা ভাষা ভাষা ইতিহাস। এর মাধ্যমে বা ওই সময়কার ইতিহাসের মাধ্যমে বা ইতিহাস যে ইতিহাসগুলোর অস্তিত্ব আমরা দেখি সেগুলোর মাধ্যমে বড়জোর কিছুটা ইতিহাসের ইঙ্গিত পাওয়া গিয়েছে। তবে সেই ঘটনাগুলোকে মোটামুটি ভাবে ইতিহাসের পুরোপুরি বৈশিষ্ট্য আমরা পাই না বা অনুপস্থিত ছিল ওখানে ইতিহাসের বৈশিষ্ট্য। কিন্তু খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে যখন গ্রিকদের মাধ্যমে ইতিহাস চর্চা শুরু হয়েছে অর্থাৎ হেরোডোটাসের মাধ্যমে ইতিহাস চর্চা শুরু হয়েছিল, মূলত প্রথমে হেরোডোটাস রেস চেষ্টা বা মানুষের অতীত কার্যাবলীর আলেখ্য বলে উল্লেখ করেছিলেন ইতিহাসকে এবং তিনি প্রথম তার জাতীয় গবেষণা কর্মের ধরন এবং চরিত্র বোঝাতে গিয়ে তিনি হিস্টোরিয়া শব্দটির শিরোনামে ব্যবহার করেছিলেন। আর তার পরবর্তীতে বিভিন্ন এরপর থেকে এই শব্দটা ব্যবহার হয়ে আসছে। হিস্টোরিয়া বা হিস্ট্রি শব্দটার ব্যবহার আমরা এরপর থেকে দেখছি। হেরোডোটাসের মতে একজন ঐতিহাসিকের দায়িত্ব হবে ঘটনার সঠিকতা নিরূপণ, এর অন্তর্নিহিত কারণ উদ্ঘাটন এবং তিনি বলতে চেয়েছেন যে ইতিহাস হবে দিব্যতন্ত্র এবং অতিকথন থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ তার কাছে ইতিহাস হচ্ছে যে কার্যকারণ অনুসন্ধানের মাধ্যমে সত্য ঘটনার উপস্থাপন এবং সেটা হতে হবে মানুষের অতীত কার্যাবলী বা অতীত ঘটনা। গ্রিকদের পরবর্তীতে রোমান ঐতিহাসিকগণ গ্রিকদের ধারাই অব্যাহত রেখেছিলেন, অর্থাৎ ইতিহাস তত্ত্বের ক্ষেত্রে রোমানদের তেমন কোনো মৌলিক অবদানই ছিল না। তাদের ইতিহাস রচনার ধরন ও পদ্ধতি ছিল গ্রিকদের দাঁড় করানো এবং গ্রিকদের দ্বারা নিয়ন্ত্রিত। তবে গ্রিক রোমান ইতিহাস চর্চার সবচেয়ে বড় বৈশিষ্ট্য বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মানবীয় কর্মকাণ্ড বা মানুষের কর্মকাণ্ড। এই সময় হতে কেবলমাত্র মানুষের অতীত কর্মকাণ্ডকে ইতিহাস বলা হয়। গ্রিক রোমানদের সময়ে যে ইতিহাস চর্চা হয় তাকে ধ্রুপদী ইতিহাস তত্ত্ব বলা হয়, অর্থাৎ ওই পিরিয়ডটাকে বলা হয় এজ অফ ক্লাসিক্যাল হিস্টোগ্রাফি। আর গ্রিকদের পূর্বের যে ইতিহাসের যে পিরিয়ডটা আছে সেটাকে বলা হয় প্রি ক্লাসিক্যাল হিস্টোগ্রাফি বা প্রি ক্লাসিক্যাল পিরিয়ড। উদ্ভব ও বিকাশের স্তরে এসে মানে গ্রিক রোমান স্তরে এসে দেখা যায় যে ইতিহাস অনেকটা সাহিত্যের সাথেও সংশ্লিষ্ট হচ্ছে। প্রাচীন গ্রিক ও রোমান সমাজে ইতিহাস তেমন কোনো স্বতন্ত্র মর্যাদা পায়নি, অর্থাৎ ইতিহাস লিখনের ক্ষেত্রে
দেখা যেত যে যাদের সাহিত্যিক গুণ আছে তারা ইতিহাস রচনা করছেন, অর্থাৎ ইতিহাস তখন সাহিত্যিক মর্যাদায় পেয়েছিল। ইতিহাস তত্ত্বের ধারার দ্বিতীয় পর্যায় হচ্ছে ধর্মভিত্তিক ইতিহাস চর্চা। ইতিহাস তত্ত্বের যে দ্বিতীয় ধাপে, অর্থাৎ গ্রিক রোমান ইতিহাস তত্ত্বের পরবর্তীতে বা ইতিহাস চর্চার পরবর্তী সময় এবং রেনেসাঁর পূর্ববর্তী সময় পর্যন্ত অংশটাকে বলা হয় ধর্মভিত্তিক ইতিহাস চর্চার সময়কাল। এই সময়ে দেখা যেত যে খ্রিস্টান ধর্মের যে যুগান্তকারী প্রভাব সেটা ইতিহাস চর্চার উপর প্রভাব ফেলেছে, এবং গ্রিক রোমান ইতিহাস তত্ত্বের মূল সুরটা পরিবর্তন হয়ে এখানে খ্রিস্টানেরা বা খ্রিস্টান ঐতিহাসিকেরা যুক্তির অবমূল্যায়ন করে তারা ধর্মকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিল। এছাড়া অলৌকিকতার প্রতি সহজ বিশ্বাস প্রবণতা এই সময়ে দেখা দিয়েছিল এবং আধ্যাত্মিক বিষয়গুলো এখানে ইনক্লুড হয়েছিল। মানুষের ইতিহাস ভাবনা চিন্তা এবং ঘটনাবলী ঐশ্বরিক কার্যক্রমের দ্বারাই নির্ণীত ও বিশ্লেষিত হওয়া শুরু হয়েছিল। মূলত এ সময়ে ইতিহাস যারা চর্চা করছিল বা লিখছিলেন তারা মূলত ছিলেন ধর্মযাজক, আর এই ধর্মযাজকদের প্রভাবে প্রভাবিত ইতিহাস চর্চা স্বাভাবিকভাবেই জাগতিক কার্যাবলীর বাইরে গিয়ে আধ্যাত্মিকতার উপরেই গুরুত্ব আরোপ হয়েছে। আর তাদের মত অনুসারে, মানে খ্রিস্টান বা ধর্মভিত্তিক ইতিহাস চর্চার যে ঐতিহাসিকরা ছিলেন তাদের মত অনুসারে যে ঈশ্বরের নির্দেশেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এবং মানুষ যা কিছু করছে বা মানুষের যাবতীয় কর্মকাণ্ড ঈশ্বর দ্বারা নিয়ন্ত্রিত। এজন্যই খ্রিস্টান ইতিহাস তত্ত্বের এই ধারা প্রায় দেখা যায় যে রেনেসাঁসের পূর্ব পর্যন্ত প্রায় 1000 বছর চলমান এই ধারাতে সম্পূর্ণরূপেই মানবীয় কর্মকাণ্ডকে ঐচ্ছিক ধরা হচ্ছে এবং ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বর পরিচালিত বা ঈশ্বর নিয়ন্ত্রিত যে বাস্তবতা সে বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। ইতিহাসের ধারার তৃতীয় ধাপ হচ্ছে আধুনিক যুগের ইতিহাস চর্চা। এই যুগে ইতিহাস চর্চায় ধর্মীয় প্রভাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছিল এবং এই সময়কালে যে মধ্যযুগের যে ধর্মীয় বেড়াজালে থেকে যে ইতিহাস চর্চা হয়েছিল সেটা থেকে পরিত্রাণ লাভ করে প্রাচীন গ্রিক এবং রোমান সময়কালের মতো পুনরায় জাগতিক বা মানবতাবাদ ইতিহাস চর্চা শুরু হয়েছিল। আধুনিক যুগে ইতিহাস চর্চাকে দুটি ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে রেনেসাঁস যুগ, চতুর্থ শতকটাকে বলা হচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে জ্ঞানোদীপ্ততার যুগ, অর্থাৎ অষ্টাদশ শতক। রেনেসাঁস যুগের বিখ্যাত ঐতিহাসিক হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি, ফ্রান্সিসকো গুইকিয়ার্ডিনি প্রমুখ। আর জ্ঞানোদীপ্ততার যুগের সময়ের উল্লেখযোগ্য ঐতিহাসিক হচ্ছেন মন্টেস্কু, ভলতেয়ার প্রমুখ ঐতিহাসিক। ইতিহাস তত্ত্ব বিকাশের এই তৃতীয় স্তর বা আধুনিক স্তরের সূচনা যেহেতু হয়েছে রেনেসাঁসের পরবর্তীতে, সেহেতু এই সময়টাতে ইতিহাস রচনায় একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে এবং ইতিহাস লিখনের ক্ষেত্রে ঐতিহাসিকরা বা ইতিহাস যারা চর্চা করছেন তারা মোটামুটি ভাবে চেষ্টা করেছেন ধর্মীয় বেড়াজাল থেকে বের হয়ে এসে গ্রিকদের অনুকরণে বা রোমানদের অনুকরণে জাগতিক বা মানবতাবাদী ইতিহাস চর্চা করার। এবং অষ্টাদশ শতাব্দীর দিকে আমরা লক্ষ্য করে দেখি ইউরোপে গির্জা ও রাষ্ট্রের যে রাজনৈতিক প্রভাবের বলয় ছিল এবং স্থান কাল দেশ নির্বিশেষে সংস্কৃতির বর্ণনার মাধ্যমে সমাজ, সভ্যতা, শিল্প, বাণিজ্য প্রভৃতি মানবীয় কর্মকাণ্ডের বৃহৎ পরিসর নিয়েই কিন্তু ইতিহাস চর্চা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে আধুনিক যুগের আমরা এটাকে উত্তরাধুনিক যুগ বলতে পারি, যে ঊনবিংশ শতাব্দীর প্রথম থেকে ইতিহাস গবেষণা ও রচনার ক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতি ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছিল
এবং এটাই হচ্ছে ইতিহাস চর্চার ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন এবং আধুনিক যুগের প্রবেশ। এই সময় থেকে ঊনবিংশ শতাব্দী থেকে পেশাভিত্তিক ইতিহাস চর্চার সূত্রপাত ঘটে। অর্থাৎ ঊনবিংশ শতাব্দী হতে ইতিহাস চর্চা একটি পৃথক বিষয় হিসেবে স্বীকৃত হয়। সামগ্রিকভাবে বলা যায় যে দিব্যতান্ত্রিক ইতিহাস ও অতিকথনের ত্রুটিপূর্ণ অবস্থা থেকে সবটুকু দুর্বলতা কাটিয়ে বা কাটানোর চেষ্টা করে একটি দীর্ঘ প্রক্রিয়ায় আধুনিক ইতিহাস তত্ত্ব আজ বর্তমান যে মর্যাদায় এসে আসীন হয়েছে। আধুনিক মনোবিজ্ঞান ও আনুষঙ্গিক চিন্তা চেতনার নিরিখে সম্পূর্ণ নৈর্ব্যক্তিক ইতিহাস লেখা হয়তো সম্ভব নয়, কিন্তু মানবীয় কর্মকাণ্ডের যথাযথ বর্ণনা এবং নিরলস প্রচেষ্টা আধুনিক ইতিহাস তত্ত্বের অন্যতম বৈশিষ্ট্য।